মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। হচ্ছে বড় জোট। এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিআর দাবি জামায়াতের। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক দেবে না ইসি। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারির ঘোষণা। দাবি আদায় করে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব। এসি কম্পিউটার খুলে নেয়ার অভিযোগ। 4 নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। জিম্মি দশা থেকে মুক্ত ড্যাফোডিলের 17 ছাত্র। ভৈরব জেলার দাবিতে রেলপথ আটকে ট্রেনের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ। গুরুতর আহত 2। ভোগান্তিতে পড়েন বিদেশগামী সহ কয়েকশো যাত্রী। মঙ্গলবার নৌপথ অবরোধের ডাক। এবং ছোট্ট শরীরে 36 বার অপারেশন। অদম্য মনোবলে জীবনে ফিরল আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর সুস্থ হয়ে বাবা মায়ের কোলে শিক্ষার্থী নাভিদ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও জানান, বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা, চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে দলের হাইকমান্ডের। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে। এ সময় ভোট সামনে রেখে বৃহৎ জোট গঠনের ভাবনার কথা জানান সালাউদ্দিন আহমদ। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। এদিকে বনানীতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। আস্থার সংকট সম্বন্ধে কিছু কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরো আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি। স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দলমতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে পিআর পদ্ধতি চালু করলে রাজনৈতিক সহিংসতা কমবে, এমনটাই দাবি করেছেন জামায়াত নেতারা। তাদের অভিযোগ, একটি পক্ষ ফ্যাসিস্টের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনছে। আর সুষ্ঠু ভোট হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য দলটির নায়েবে আমিরের। 2006 সালের 28 অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগের লগি বৈঠা কর্মসূচি থেকে হামলা চালানো হয় জামায়াত ইসলামীর সমাবেশে। রণক্ষেত্রে রূপ নেয় পল্টন মোড় ও সমাবেশ স্থল বাইতুল মোকাররম উত্তর গেট এলাকা। জামায়াতের দাবি, এতে প্রাণ হারান তাদের 14 নেতাকর্মী।
দিনটি স্মরণে সোমবার দুপুরে নিহত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। নেতারা জানান, বিগত সরকারের আমলে বিচার প্রক্রিয়া রুদ্ধ করা হয় এই পল্টন হত্যাকাণ্ডের। শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। সভায় জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান অভিযোগ করেন, অনেকে এখন পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। নির্বাচন সুষ্ঠু হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেকে এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। এদিকে ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। সংসদের উভয় কক্ষেই পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবি জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দলমত কিংবা ধর্মীয় বিবেচনায় নয়, ভোট দিতে হবে যোগ্য মানুষকে, এমন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় কর্মক্ষেত্রে নারীর সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিতেরও অঙ্গীকার করেন জামায়াতের আমির। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসনুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে নিউ ইয়র্কে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনার। রোববার বিশাল জনসভায় জামায়াতের আমির বলেন, বিগত সরকারের অপশাসনের বিরুদ্ধে ৫ই আগস্ট বিপ্লবে দেশের মানুষের পাশাপাশি ভূমিকা রেখেছেন প্রবাসী ও বিদেশিরাও। প্রবাসীদের ভোট উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দল মত কিংবা ধর্ম দেখে নয়, ভোট দিতে হবে মানুষের যোগ্যতা দেখে। যত বাংলাদেশি দল দেখবেন না, মত দেখবেন না, ধর্ম দেখবেন না, বাড়িটার বাংলাদেশ এনাফ ইজ এনাফ, তাকে উৎসাহিত করবেন এই কাজটা করার জন্য। আমরা এটা বলছি না যে সবগুলা ভোট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বলছি ভোট আপনাদের ইচ্ছা মতো দেবেন। নারী ও অমুসলিমদের সম্পর্কে জামায়াতকে সবসময় প্রশ্নবিদ্ধ করা হয় মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। বলা হয় তোমরা গেলে মুসলিমদের কি হবে? তারা এই দেশের নাগরিক না? তাদের অধিকার আছে না? তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিছে না? যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে, এটাই তার প্রতি ইনসাফ। মানবতার মুক্তির লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতির রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, তা পুনরুদ্ধারে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। আব্দুল আজিজ ভুইয়ার সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান সহ দলের নেতারা। স্থানীয় সময় সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন জামায়াতের আমির। সেখানে 4 দিন অবস্থান করবেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অতি দ্রুতই জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থী তালিকা চূড়ান্তে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জনস্বার্থে জোটবদ্ধ হওয়ার বিষয়েও উন্মুক্ত অবস্থানে এনসিপি। সেটা হতে পারে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে। এদিকে অনাস্থা জানিয়ে নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। জুলাই সনদে স্বাক্ষর না করা, শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ, এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি। সময় সংবাদকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসন ভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম। আমাদের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছেন সেটাকে তারা মনিটর করছেন। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো এনসিপি রাজনীতির সঙ্গে
এখনও যুক্ত হন নাই, কিন্তু এই মানুষগুলো সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। আমাদের একটা টিম আসলে এই প্রার্থিতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রার্থীদের যে তালিকা সেটা আমরা প্রকাশ করব। কথা হয় নির্বাচনী জোট গঠনের বিষয়ে। সামনের নির্বাচনে জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে যদি দেশের প্রয়োজনে জোটের মতো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে অংশগ্রহণ করতে হয়, তার জন্য এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যখন নির্বাচনের সময়টা ঘনীভূত হবে, সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড, সেখানে অনেকগুলো জায়গাতেই তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই এই পক্ষপাতমূলক আচরণগুলো যারা করছেন তাদের পুনর্গঠনের কথা আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে এখনো নির্বাচন কমিশনের সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেবার। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যেই নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর জোট গঠনে আগ্রহী বামপন্থী দলগুলো। চলছে প্রাথমিক আলোচনা। নেতারা জানান, নভেম্বরে চূড়ান্ত হতে পারে নির্বাচনী জোটের রূপরেখা। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা, নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরিক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে। আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে, আর আমাদের দিক থেকে তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলবো। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। চলতি সপ্তাহেই স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে 42,761টি, আর ভোট কক্ষ রাখা হয়েছে 2,44,649টি। সর্বশেষ তথ্য অনুযায়ী সম্পূরক ভোটার তালিকা সহ দেশের মোট ভোটার 12,63,07,504 জন। তাদের জন্য গড়ে প্রতি 3,000-এ একটি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তাতে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 42,761টি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব। 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, আর মহিলাদের জন্য 1,29,602। বলেন, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে। নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হবে এ সপ্তাহে। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। সোমবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে এই কথা বলেন তিনি। জুলাই হত্যার বিচার সহ নানা দাবি আদায়ে একমত হলে কারোর সঙ্গে জোট করতে অসুবিধা নেই বলেও জানান
সার্জিস। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা, এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐক্যমত্য কমিশন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে 3 দফা সময় বাড়িয়ে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। ড্রোন দিয়ে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে হামলা করে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। এমন অভিযোগ করে সিটির উপাচার্য বলেন, এসি কম্পিউটারও খুলে নিয়ে গেছে তারা। সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষের সময় আটকে রাখা 17 ছাত্রকে সিটি ইউনিভার্সিটি ছেড়ে দিলেও নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তুলেছে ড্যাফোডিল। সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুথু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের প্রাণের ক্যাম্পাস ছেড়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ফ্যামিলি নিরাপত্তা বোধ করছে না, আমাদের শিক্ষকরাও করছে না, এর জন্য আমাদের চলে যেতে হচ্ছে। এটা খুবই মর্মাহত বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট এইভাবে আক্রমণ করছে। আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভেঙে দিয়ে গেছে, আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে। আমরা আসলে সবাই একটা ট্রমার মধ্যে চলে গেছি, কারণ আমরা কখনোই এগুলো দেখিনি। এই অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধিরা। এর সাথে যদি আমাদের ছাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য জানান, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। গেট ভাঙচুর করে, আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার সেগুলোও ভাঙছে। হামলার সময় আটক 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তারা আমাদেরকে অ্যাসুরেন্স করছেন যে শিক্ষার্থী ছেড়ে দিলে আমাদের যে ক্ষতিপূরণ বর্ণনা দাবি দেওয়া আছে সেটা আমরা বিবেচনা করব। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ভৈরব জেলার দাবিতে রেলপথ আজকে ট্রেনে পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন। ভোগান্তিতে পড়েন বিদেশগামী সহ কয়েকশো যাত্রী। একই দাবিতে মঙ্গলবার নৌপথ অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ভৈরব জেলার দাবিতে আন্দোলনকারীদের রোশনালে ট্রেন, বৃষ্টির মতো ছোড়া হয় পাথর। গুরুতর আহত হন 2 যাত্রী। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।
সোমবার সকাল 10টায় ভৈরব জংশন স্টেশনে জড়ো হন আন্দোলনকারীরা। রেলপথে দাঁড়িয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন তারা। আটকা পড়ে সিলেট থেকে আসা কালিনী ও চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন স্টেশনে আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীরাও। দুপুর 12টার দিকে অবরোধ তুলে নিলে শুরু হয় ট্রেন চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভৈরবকে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 2009 সালে 65তম জেলা ভৈরবকে ঘোষণা করা হয়েছিল। গুগলে সার্চ দিবেন 65তম জেলা ভৈরব আছে, কিন্তু কিছু অংশ ভৈরব জেলাটাকে আবার ফাইল বন্দি করে। ভৈরব জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নৌপথ অবরোধের ঘোষণা দেন তারা। সময় সংবাদ, ভৈরব। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা ও খলনায়ক ডন সহ সব আসামির দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত 23 অক্টোবর আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা। জুলাই আন্দোলনে মাথায় গুলি লাগা শিশু মুসার সুস্থতা এবং ভবিষ্যৎ নিয়ে ট্রাইব্যুনালে কাঁদলেন বাবা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 19 জুলাই রামপুরায় বাসার গেটে মাথায় গুলি লাগে মুসার। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গুলি লাগে দাদির পেটে, মারা যান তিনি। সোমবার বাবার সঙ্গে ট্রাইব্যুনালে আসে 6 বছর বয়সী মুসা। বাবা সাক্ষ্য দেন রামপুরা হত্যা মামলায়। 6 বছরের ছোট্ট মুসার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। জুলাই আন্দোলনের সময় সব ওলট পালট হয়ে যায়। 19 জুলাই আন্দোলনে ঘাতকের বুলেট এসে লাগে মুসার মাথায়। এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সেই গুলি আবার লাগে মুসার দাদির পেটে, মারা যান তিনি। ঢাকার 2 হাসপাতাল ঘুরে মুসার চিকিৎসা হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসা শেষে ভর্তি করা হয় সিএমএইচ হাসপাতালে। সেখান থেকেই বাবার সঙ্গে ট্রাইব্যুনালে আসেন মুসা। ওর স্বপ্ন ছিল ও পাইলট হবে, এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। সোমবার বাবা যখন কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছিলেন, মুসা তখন এজলাসের বেঞ্চে নিথর হয়ে শুয়েছিলেন। বিচারকরাও মুসার গুলিবিদ্ধ হওয়া ও শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন। মুসার উন্নত চিকিৎসা এবং গুলির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাবা। ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। এদিকে শেখ হাসিনার খালাস পাওয়া নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে, যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই। এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই। তার দাবি, বিচারের মান ও স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ক্যাঙ্গারু কোর্টের অভিযোগও ভিত্তিহীন। আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙ্গারু। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে স্বামীকে হারিয়ে আর্তনাদ থামছে না স্ত্রীর। দ্বিতীয় জানাজা শেষে আবুল কালাম আজাদকে শরীয়তপুরের নড়িয়ায় নিজ গ্রামে দাফন করা হয়। সরকারের কাছে পরিবারটির দায়িত্ব নেওয়ার আহ্বান স্বজন ও এলাকাবাসীর। এই হাহাকার স্বজন হারানোর, শূন্য দৃষ্টিতে বাবার অন্তিম যাত্রার অপেক্ষা প্রিয় সন্তানের। স্বামীকে হারিয়ে দিশেহারা মেট্রো রেল বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের স্ত্রী। আমার হাজবেন্ড ছাড়া তো আমাদের তিনজনের কেউ নাই পৃথিবীতে, কেউ নাই আপন। একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবাকে বহন, কারে ডাক দিব, এই বাচ্চারা কার মনে চাইব। মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে মধ্যরাতে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজনরা। সকালে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে কালামকে দাফন করা হয় নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে।
এদিকে নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন আবুল কালাম আজাদ। স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। রোববার রাত 9টার দিকে আবুল কালাম আজাদের মরদেহ নেওয়া হয় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া ভাড়া বাসায়। সেখানেই স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। সময় সংবাদ, শরীয়তপুর। 45% পুড়ে যাওয়া ছোট্ট শরীরে 36 বার অপারেশন, অদম্য মনোবলে জীবনে ফিরেছে আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরেছে 12 বছরের নাভিদ। চারপাশে যখন হাজারো না ফেরার গল্প, সন্তানহারা বাবা মায়ের আর্তনাদের স্বরও যখন অনেকটাই মিলিয়ে গেছে, ঠিক তখন ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরে গেছে 12 বছরের নাভিদ। 97 দিন আগে মৃত্যু যাকে ছুঁয়ে গিয়েছিল, আজ সে ফিরেছে জীবনের আলোয়। মাইলস্টোন ট্র্যাজেডির পর যখন হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে চলে গেছে অনেক ক্ষুদে প্রাণ, তখন নাভিদের বাবা মাও পাচ্ছিলেন না আশার আলো। কিন্তু অসীম সাহসী এই শিশুর জীবনী শক্তি তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর দুয়ার থেকে। নাভিদ বলল যে আম্মু তাড়াতাড়ি আসো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জ্বলছে। ওই অবস্থায় শুধু ওখানে পাগলের মতো কান্নাকাটি করতেছিলাম। 97 দিন যে জার্নিটা গেছে, এটা আসলে খুব কঠিন। সবার দোয়া, ডাক্তারদের চেষ্টা, এগুলো ছাড়া আমি মনে হয় না আমার ছেলেকে কাছে পেতাম। আমার বাচ্চার এরকম সিচুয়েশন থেকে বাইরে আসাটা একটা সৃষ্টিকর্তা উইলিংনেস ছাড়া সম্ভব না। সেদিনের বিমান বিধ্বস্তের ঘটনায় 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদের শ্বাসনালী সহ শরীরের 45% পুড়ে যায়। চিকিৎসকরা জানান 36 বার কাটাছেঁড়া করতে হয়েছে এই ছোট্ট শরীরে, তবু পরাস্ত হয়নি তার অদম্য মনোবল। আমি যখন ওর কাছে গেলাম, ও তখন সাথে সাথে গিয়ে আমার হাতটা চেপে ধরছে। তো ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি কি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। 3 টাইমস ভেবেছি পেশেন্ট বোধহয় আর সার্ভাইভ করানো যাচ্ছে না। তার 2 হাত, ব্যাক, বাটক, ইনহেল এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। এই পেশেন্টকে 36 বার অপারেশন থিয়েটারে ঢুকাইতে হয়েছে। মাইলস্টোন দুর্ঘটনায় আহত আরও 5 জন এখনো চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন খুব শিগগিরই বাড়ি ফিরবেন তারাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে জিম্মি থাকা 21 রোহিঙ্গা সহ 22 জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে মানব পাচারকারী চক্রের একাধিক আস্তানা। ভোররাতে হাতিয়ারখোনার করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। অভিযানে কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়, সেখান থেকে জিম্মিদের উদ্ধার করা হয়। র্যাব জানায়, আস্তানায় আটকে রেখে মারধর করে জিম্মিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। মুক্তিপণ না দেয়া হলে করা হয় ভয়াবহ নির্যাতন। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে র্যাব। উদ্ধার কাজে গাফিলতির কারণেই রূপনগর অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া তরুণীর মরদেহ পড়েছিল 12 দিন। এমন অভিযোগ করে পরিবার বলছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলেনি সহযোগিতা। শেষমেশ নিজেরাই খুঁজে বের করেন মরদেহ। এ বিষয়ে একে অপরের ওপর দায় চাপাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নেত্রকোনার জয়মিয়া ও মার্জিয়া সুলতানা দম্পতি বিয়ের 4 মাস পর জীবিকার তাগিদে ঢাকায় এসে কাজ শুরু করেছিলেন রূপনগরের RN গার্মেন্টসে। 8 দিনের মাথায় ভয়াবহ আগুনে মারা যান এই দম্পতি। জয়ের মরদেহ পেলেও খোঁজ মিলছিল না মার্জিয়ার। পরিবারের অভিযোগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাহায্য না পেয়ে রোববার নিজেরাই গার্মেন্টসটিতে তল্লাশি শুরু করেন। হাতের মেহেদি ও বোরকা দেখে মেয়েকে শনাক্ত করেন বাবা। আমার বিদায় করে দেয়, আমি কই আমার কথা অবহেলা করে আসে গেলে ফালাই দেয়। পরে আমি ও জায়গায় কোনো জিডিমিডি করে না, আমি মনের সান্ত্বনা দিয়ে দেওয়া জায়গা। ফায়ার সার্ভিসরা মনে করেন আমরা লাস্টে পাওয়ার পরেও
একটা না ফোন দিছে, ফোন দিল রে রাখালি ক যে আমরা এখন নাইতাম না। মর্মান্তিক মৃত্যুর 12 দিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসীও। ফায়ার সার্ভিসের লোক ঢুকছে, একটা লাশ পাইল না, তাহলে কি তদন্ত করলো? তারা করতে পারে না, এটা তো তাদের ব্যর্থতা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক ব্যস্ততা দেখিয়ে খুদে বার্তায় দায় চাপান পুলিশের ওপর। আর পুলিশ বলছে উদ্ধার কাজের দায়িত্ব ফায়ার সার্ভিসের, তারা কেবল সহায়তা করে থাকেন। দায়িত্বটা ফায়ার সার্ভিসেরই, আমরা তাদেরকে সহায়তা করে থাকি। ঘটনাস্থলের ভিতরে ধ্বংসস্তূপের একটা লাশ পাওয়া এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। মরদেহ উদ্ধারের পর পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। সোমবার ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। পরিচয় নিশ্চিতে 10 থেকে 15 দিন সময় লাগবে। তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটার ম্যাচিং হবে। 10-15 দিন সময় লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে। গত 14 অক্টোবর রূপনগরের রাসায়নিক গুদাম ও পাশের গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ব্যবস্থাপত্রে অ্যান্টিভেনম লিখে দিয়ে বাইরে থেকে আনতে বলেন চিকিৎসক, অথচ সাপে কাটার প্রতিষেধকের মজুদ ছিল হাসপাতালে। বিষয়টি কমিউনিকেশন গ্যাপ উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে হাসপাতালে অ্যান্টিভেনম থাকার বিষয়টি জানতেন না ইন্টার্ন চিকিৎসক। রাশেদ আহমদ খানের তথ্য এবং শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা এলাকার মাহমুদা খাতুনকে সাপে কাটলে সোমবার ভোরে নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক প্রেসক্রিপশনে অ্যান্টিভেনম ইনজেকশন লিখে বাইরে থেকে কিনে আনতে বলেন। তবে পাশের ওষুধের দোকানগুলোতে প্রায় 2 ঘন্টা খোঁজ করেও পাওয়া যায়নি অ্যান্টিভেনম। ততক্ষণে হাসপাতালেই মারা যান মাহমুদা খাতুন। পরে জানা যায় হাসপাতালেই রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। হাসপাতালে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অ্যান্টিভেনাম ইনজেকশন হসপিটাল আছে, দিছে না দিয়া রোগীর অভিভাবকের সারা শহর ঘুরাইছে, 2 ঘন্টার মতো ঘুরাইছে। ইচ্ছা করলে দিতে পারতো, নাই দেওয়া ওই এরারে ঘুরাইতে গিয়া এই সময় কেপন হইতে গিয়া এর ভিতরে রুগীটা মারা গেছে। সাপে কামড়ের রুগী কয় ঘন্টা এমনিতে থাকে, 2 ঘন্টায় ওরা শহরে সারা শহর ঘুরাইছে। সরকারি ইনজেকশন কি পাওয়া যায় মার্কেটে? তত্ত্বাবধায়ক জানান হাসপাতালে অ্যান্টিভেনম থাকার বিষয়টি জানতেন না শিক্ষানবিশ চিকিৎসক। ফলো আপ দিতে গিয়েছিল আমাদের একজন ইন্টার্ন, উনি দেখে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে আমাদের এখানে আছে, উনি স্লিপ লিখে দিয়েছেন। তো উনি এইটুকু নিশ্চিত ছিলেন যে এটা ভেনোমাস স্নেক বাইট এবং এটা অ্যান্টিভেনম লাগবে। উনি যদি ইউমোর সাথে যোগাযোগ করতেন যে আমাদের এখান থেকে দেওয়া যেত, একটু কমিউনিকেশন গ্যাপ ছিল। বিষয়টি তদন্ত করে দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, হবিগঞ্জ। বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় স্থানীয়রা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনকে উপর্যুপরি আঘাত করতে দেখেন। পরে পুলিশে খবর দিলে খোকনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার দিকপাইত এলাকায় যাত্রীবাহী ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে নারীসহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইজি বাইক চালককে ময়মনসিংহ মেডিকেলে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে বাস ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। এছাড়া যশোরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারীর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণীর দাখিল না করায় তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। এদিকে কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির অভিযোগে সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল সহ 44 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় মুখ। বিচার বিভাগীয় তদন্ত কমিটির পট পরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণের নোটিশ। আত্মগোপনে থাকায় সম্পদের হিসাব দাখিল না করায় নাইমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে। বিগত সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে নন সাবমিশনের একটি মামলার অনুমোদন হয়েছে। আর অন্যদিকে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছিল, অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছেন। এছাড়া দুদকের আবেদনে আওয়ামী লীগের আমলে রেলমন্ত্রী মুজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব AKMG কিবরিয়া মজুমদারের ৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। হাওড় অধিদপ্তর সবচেয়ে অবহেলিত বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সোমবার সকালে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ যুক্তরাজ্য হাইড্রোমেট সহযোগিতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের যত অধিদপ্তর আছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের হাওড় অধিদপ্তরটা। হাওড় ও জলাভূমি অধিদপ্তর আইন বলে অধ্যাদেশ বলে একটা অধ্যাদেশের খসড়া করেছি। এই খসড়াটার উপর এখন ইন্টার মিনিস্টেরিয়াল বলে এটা আমরা ক্যাবিনেটে পাঠিয়ে দেবো। পানি আইন হয়েছে 2013 সালে। বাংলাদেশে আজ পর্যন্ত পানি আইনের অধীনে কোনো সুরক্ষা আদেশ হয়নি। আমরা হাকালুকি এবং টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে একটা সুরক্ষা আদেশের খসড়া করে ফেলেছি। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা সামলাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। রাজধানীর মতিঝিলে এক গোল টেবিল বৈঠকে বক্তারা জানান, টেকসই উন্নয়নে জোর দিতে হবে কারিগরি শিক্ষায়। এডিসি উত্তরণের পর বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নেই বলেও মনে করেন তারা। সোমবার রাজধানীর মতিঝিলে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স, যেখানে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষতা অর্জনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। তবে বাংলাদেশে এই চর্চা কতটুকু হয় তা নিয়ে প্রশ্ন রাখেন তারা। আমরা এখনো এআই এর ধাক্কা দেখি নাই। ডেভেলপমেন্টে কিন্তু ধাক্কাটা খাচ্ছে। এই সুনামিটা যখন আসবে, ইট উইল বি টু লেট ফর আস টু রিয়েলাইজ অ্যান্ড অ্যাক্ট। আমার মনে আমরা খুব বেশি দূরে নাই, মেবি 1.5 থেকে 2 বছর। সো আমরা কি সুনামির জন্য রেডি আছি কিনা। গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ডিসিসিআই এর প্রেসিডেন্ট বলেন, টেকসই উন্নয়নের জন্য জোর দিতে হবে কারিগরি শিক্ষায়, বাড়াতে হবে প্রযুক্তিগত ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রযুক্তি নির্ভর ডিপার্টমেন্ট চালু করা, সিলেবাস তৈরি করা এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক চাহিদার ভিত্তিতে পেশা অনুযায়ী প্রশিক্ষণে কাজ করছে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে টিমটা আছে সবাই চাচ্ছে এখন এই যে দক্ষ জনগোষ্ঠীটাকে আমাদের মূল ফোকাস করতে। অলরেডি জাপানে যে স্কিল ম্যান পাওয়ার যাওয়ার ব্যাপারে 1 লক্ষ দক্ষ শ্রমিকের ব্যাপারে উনি অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, যেটা নিয়ে আমরা সবাই ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করছি। মেধাবী ও দক্ষ শিক্ষার্থীদের দেশে রাখতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রযুক্তিগত খাতে বিনিয়োগ জরুরি বলেও মত বক্তাদের। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক খাতে লুটপাট ঠেকাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করা হবে। অর্থনীতির নতুন মডেলে থাকবে সবার অংশগ্রহণ। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা জানিয়ে বলেছেন, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। ইকোনমিক রিফর্ম সামিটের প্রথম দিনের বিভিন্ন খাতের প্রতিনিধি এবং অর্থনৈতিক বিশ্লেষকরা পরামর্শ দেন ক্ষমতার বিকেন্দ্রীকরণের। অর্থনীতিতে নানা চড়াই উতরাই পার হচ্ছে বাংলাদেশ। আর্থিক খাতে বেশ কিছু সংস্কার সুপারিশ প্রস্তুত করা হয়েছে। 2 ভাগ করা হয়েছে রাজস্ব বোর্ড। প্রবলেমগুলি কোথায়,
রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটের প্রথম দিনে আলোচনা হয় অর্থনীতির সংস্কার প্রসঙ্গ। এতে উঠে আসে বড় প্রকল্প বা ব্যাংকিং খাত সহ সব খাতে দুর্নীতির ইস্যু। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। নতুন বাংলাদেশ গড়তে হলে, বাংলাদেশের সামনে নিয়ে যেতে হলে আমাদেরকে সবাইকে আসলে পুরনো ধ্যান ধারণা ভেঙে সামনে এগিয়ে না গেলে হয়তো আমরা নতুন দিন এবং আশার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হতে পারবো না। বৈষম্য যেন না হয় এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এমন ব্যুরোক্রেসি তৈরি করার জন্য, এমন পাবলিক সেক্টর রিফর্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পরামর্শ আসে বিডা ও বেজাকে কাজে লাগিয়ে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থান তৈরির। আলোচকরা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন বাণিজ্য কৌশল নিতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। সারাক্ষণই বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিয়েছে। যেখানে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট দরকার ছিল, সেখানে সবচেয়ে মিনিমাম ইনভেস্টমেন্ট হয়েছে। সেটা হচ্ছে যে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বিনিয়োগের ব্যাপারে আমাদের ফিলসফিটা কি? সেই বিনিয়োগের আমরা কি জব লেড ইনভেস্টমেন্ট চাচ্ছি নাকি জব লেস? ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলছি, আমরা লজিস্টিক নিয়ে কথা বলছি, কিন্তু ডিমান্ড সাইড নিয়ে আমরা কথা বলছি না খুব বেশি। মানে ইনভেস্টররা এসে বাংলাদেশে কোন জায়গাটা ইনভেস্ট করবেন। একটা ফ্যাসিলিটেটর রোল প্লে করতে হয়, তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট স্ট্রাকচারটাকে, পুরো ব্যুরোক্রেসি কিন্তু মাইন্ডসেট চেঞ্জ আনতে হবে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক অর্থনৈতিক মডেল তৈরি করতে চায় বিএনপি। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আপনারা করেন। If we have the chance to run the next government, we will take out a lot of jobs from the government and give it to you to self-regulate. একটা নতুন অর্থনৈতিক ভিশন থাকতে হবে, নিউ ইকোনমিক মডেলে যেতে হবে। যে মডেলে ইকোনমি চলেছে সেই মডেলে আপনি বেশি এগোনোর কোনো সুযোগ নেই। So we have to make sure that economy works for all, সবার জন্য। আমলাদের নীতিমালা ও এনবিআরকে ভাগ করার সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংককে পর্যবেক্ষকের ভূমিকায় রেখে ব্যাংকিং ডিভিশন বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি। তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে। বিজিএমইএ বলছে, বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে A1 ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন ভাতা নিয়মিত দেয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেওয়ায় শুরু হয় গুজব সৃষ্টির পায়তারা। নির্যাতনে 3 শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকে অস্থির করে তোলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় 8টি কারখানা। কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হয় 1 সপ্তাহ পর খুলে দেওয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। কাফনের কাপড়টা সরাই আবার ঢেকে দিল, এবং এই ভিডিওটা তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানালো যে আমাদের 3 জন শ্রমিক ম্যানেজমেন্টের দ্বারা নিহত হয়েছে। অডিও এবং ভিডিও আমরা কালেক্ট করি এবং শ্রমিকদেরকে আমরা জানাই যে না, এটা একটা গুজব ছিল, কেউ যেন এই গুজবে পা না দেয়। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ বিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমইএর। এই সেক্টরে যদি অসন্তোষ হয়, এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। ইতিমধ্যে মার্কিন ট্যারিফ ইস্যু নিয়ে জটিলতা অনেকটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন ইতিবাচক পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর চক্রান্তে জড়িত থাকার শঙ্কা রয়েছে। দেশীয় এবং বিদেশি একদল লোক এখানে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে এই ইন্ডাস্ট্রিকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা করছেন। গত 1 বছরে বেতন ভাতার আন্দোলন ছাড়াও গুজবকে কেন্দ্র করে 100-এর বেশি সংঘাত নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা।
এদিকে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। ঘাটে নোঙর করা সারি সারি মাছ ধরার ট্রলার, এখান থেকে ঝুড়ি বোঝাই ইলিশ নেওয়া হচ্ছে আড়তে। বিক্রেতাদের হাঁক ডাকে চলে বেচা বিক্রি। সাগর অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার পর কর্মচাঞ্চল্যতা ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। জাল নৌকা নিয়ে বেরিয়ে ভালো মাছ পাচ্ছেন পটুয়াখালী ও চাঁদপুরের জেলেরা। তবে ছোট ইলিশই পাওয়া যাচ্ছে বেশি, বড় ইলিশ মিলছে না খুব একটা। বাড়ানোর পরে দিয়ে আমরা যাইতে যাইতে সাগর অভিযান শেষ হয়ে গেছে, তারপর আমরা এক কোপে মাছ পাইছি 130 মন। 22 দিন সাগরে গেছি, মাছ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আবার যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে মাছের ধরা। এখন সাগরে যখন কোনো বোট নামে না, এই জন্য মাছ অনেক বৃদ্ধি পেয়েছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে হতাশ ক্রেতারা। চড়া দাম দেখে অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। সাগরের মাছ সব ছোট সাইজের, বড় কোনো মাছও নাই। অবরোধের আগের চেয়ে ইলিশ মাছের দাম এখন অবরোধের পরে অনেক বেশি। ইলিশ মাছ কিনতে আইছিলাম, কিন্তু ইলিশ মাছের দাম আমার পক্ষে সম্ভব না। তবে আনন্দ নেই কক্সবাজারের লাখো জেলের। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রস্তুতি নিয়েও মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। দেশের বাইরের খবর। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন সামনে রেখে স্মরণকালে সবচেয়ে বড় শোডাউন করেছেন একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। সমাবেশে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। 4 নভেম্বর অনুষ্ঠিতব্য ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এমন সমাবেশ কেউ কোনোদিন দেখেননি। স্থানীয় সময় রোববার ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানির সমাবেশ ঘিরে পুরো এলাকায় দেখা দেয় উৎসবের আমেজ। কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে যোগ দেন 20,000-এরও বেশি মানুষ। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয় সহ এশীয় ভোটাররা অংশ নেন। আমরা আশাবাদী মামদানি এবার আমাদের মেয়র হবে। নির্বাচনের আগে শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এই শহরকে আমরা দুর্নীতিবাজ, রাজনীতিবিদ ও তাদের ধনকুবের দোসরদের খপ্পর থেকে বের করে আনবো। তাদেরকে বুঝিয়ে দেব যে নিউ ইয়র্ক সিটি বিক্রির জন্য নয়। নিউ ইয়র্ক সিটির নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। গেল জুলাইয়ে দলের প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হেরেও মূল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। প্রাইমারি ওই নির্বাচনে হেরে বর্তমান মেয়র এরিক অ্যাডামসও সমর্থন জানান কুমোকে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির ঐতিহাসিক সমাবেশ। নিজ দলের একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার পরেও মামদানি যে 4 নভেম্বরের নির্বাচনে বিজয়ী হতে চলেছেন তা রোববারের জনসভার পর অনেকটাই পরিষ্কার হলো, এমনটাই দাবি ডেমোক্র্যাট সমর্থকদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। হচ্ছে বড় জোট। এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিয়ার দাবি জামায়াতের। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক দেবে না ইসি। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারির ঘোষণা। দাবি আদায় করে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব। এসি কম্পিউটার খুলে নেয়ার অভিযোগ। 4 নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। জিম্মি দশা থেকে মুক্ত ড্যাফোডিলের 17 ছাত্র। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।